নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। ঘরের ঠাকুর শ্রীরামচন্দ্র, শ্রীমতী কিরণবালা মজুমদারের লেখা। আমি বেশ কদিন যাবৎ পাঠ করছি। তো আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। 1943 কি 1944 সাল 14ই আশ্বিন, ঠাকুরের আশীর্বাদ নিয়েই কাজে হাত দেওয়া হয়েছে। তবু আমাদের সেই দৃঢ় বিশ্বাস কই? ঠাকুর সুদৃঢ় বিশ্বাসকে মার্জার চরিত্র আর সন্দিগ্ধতাকে মর্কট চরিত্র দিয়ে বুঝাতেন। বিড়ালের ছানা চোখে দেখে না, সে সম্পূর্ণভাবে তার মার উপর নির্ভর করে থাকে। আর বাদর জন্মের সঙ্গে সঙ্গেই মাকে ছেড়ে গাছের ডালকে আঁকড়ে ধরে। মায়ের উপর তার বিশ্বাস নেই। আমরা আসলে সেই মর্কট চরিত্রের মানুষ, তাই উৎসব মঙ্গলমতো হইব। ঠাকুরের এই আশীর্বাদ ধ্বনি থাকা সত্ত্বেও মনে আনন্দের বদলে উৎকণ্ঠাই বেশি। স্বীকার করতে লজ্জা নেই যে পূজার নিষ্ঠার জন্যে তেমন চিন্তা আমরা সচরাচর করি না। যতটা ভাবি চাল, ডাল, তরকারির পরিমাণ, পাতা, গেলাসের পর্যাপ্ততা ইত্যাদি সম্বন্ধে। যাই হোক, সেদিন পূজার পর প্রসাদের জন্য অনেকেই এলেন। সারাদিন ধরেই প্রসাদ দেওয়া চলল। ব্যাপারটা আশ্চর্যজনক। এই উৎসব এত লোকের জন্য জোগাড় করা হয়নি, অথচ যারা এলেন সকলেই যথেষ্ট পরিমাণে প্রসাদ পেয়ে গেলেন। অভাব হলো না। তার আশীর্বাদে যে কোনো ভাড়ারই অন্নপূর্ণার ভাড়ার হয়, এই কথাই মনে হয় এতকাল পরে। কিন্তু সেদিন তার আশীর্বাদের বদলে নিজেদের ব্যস্ততার সম্পূর্ণতা ভেবে আত্মপ্রসাদ হয়েছিল। একটু অবাস্তব ঘটনা হলো। তিনি যেন বুঝিয়ে দিলেন তার দৃষ্টিতে পূজা সার্থক হয়েছিল। তাই 400 লোকের মতো খাবার জোগাড়। 700-800 জন পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে খেলেন। একটু বেশি কম হলো না। শুধুমাত্র তাই নয়, খিচুড়ি ঢালা গরম গামলাগুলো পরদিন সকালে মাজবার জন্য বাইরে কলতলায় রাখা আছে। গামলার গায়ে একটু আধটু লেগে আছে। 3-4টি 5-6 বছরের অপরিচিত ছেলে এসে সেই গামলায় যা একটু আধটু লেগে তাই খুব যত্নের সঙ্গে খুঁটে খুঁটে মুখে দিচ্ছে। কণা মাত্রই তারা মুখে দিল। হয়তোবা রাস্তা থেকে ভিখিরির ছেলেরা এসেছে, কিন্তু তারা বাড়ির ভেতরে আসবে কি করে? আর তাছাড়া যে 3-4টে ছেলে এসেছে, এরা যদি ভিখারির ছেলে হতো তবে তো পেট ভরানোর জন্যে আসতো। গামলার কোণ থেকে কণামাত্র খুঁটে মুখে দিয়েই তারা সন্তুষ্ট চিত্তে ফিরে গেল কেন? ডেকে কিছুই চাইল না, বলল না। মনের মধ্যে একটু খটকা লাগলো। ওকে ভেতর থেকে ডেকে আনতে 1 মিনিটের বেশি সময় লাগেনি, কিন্তু ফিরে আসার পর আর তাদের দেখা গেল না। আমাদের বাড়ি থেকে অনেক দূর অবধি রাস্তা দেখা যায়। এত অল্প সময় কারুর পক্ষে এতটা রাস্তা চলে যাওয়া সম্ভব নয়। তবে কি ঠাকুরের শ্রীচরণাশ্রী কেউ বালকরূপ ধারণ করে প্রসাদ গ্রহণ করে গেলেন? হায় রে, কেন আগে গিয়ে ওই গোপালদের ধরে আনলাম না? কে জানে প্রসাদ ফেলতে নেই। গামলার গায়ে যেটুকু লেগেছিল তা পরিষ্কার করে আমাদের নেওয়া উচিত ছিল, কিন্তু নিইনি। প্রসাদ তো ফেলা যায় না, তাই এই বালক বেশিরা এসে সেই প্রসাদ তুলে নিয়ে গেল। তাহলে খিচুড়ি তরকারি শুধু খিচুড়ি তরকারি ছিল না, সত্যি সত্যিই তা প্রসাদ হয়েছিল। ঠাকুর তখন নোয়াখালীতে। আমার এক মেয়ের বিয়ের সম্বন্ধে কথা চলছে অনেক দিন ধরেই, কিন্তু পাকা কথা হচ্ছে না। উনি এক ভদ্রলোক মারফত নোয়াখালীতে ঠাকুরের কাছে একটি চিঠি লিখে পাঠালেন। তাতে লিখলেন যে মেয়ের বিয়ের কথা অমুক জায়গায় হচ্ছে, ঠাকুর আশীর্বাদ করলে সেখানেই হবে ইত্যাদি। সেই ভদ্রলোক কর্তার চিঠি নিয়ে নোয়াখালীতে গেলেন। ঠাকুরকে প্রণাম করলে পর ঠাকুর তার পারিবারিক কুশলবার্তা জিজ্ঞাসা করলেন। তিনি ঠাকুরের প্রশ্নের উত্তর দিয়ে চিঠিটা দিলেন। চিঠিটা পড়ে ঠাকুর বললেন,
গিয়া কইবেন আশীর্বাদ করছি। তারপর একটু থেমে আবার বললেন, কুঞ্জবাবুরে গিয়া কইবেন শুধু সিনি যেন না মাখেন, সত্যনারায়ণের সেবাও করাইতে কইবেন। পত্রবাহক ফিরে এসে সব কথাই ওকে বললেন। তিনি খবর নিয়ে গিয়েছিলেন তার বয়স্কা মেয়ের সম্বন্ধ স্থির হয়নি, আর তার প্রধানত অর্থের অভাব। এমনিতেই ভদ্রলোকের অর্থাভাব যথেষ্ট। এবার বুঝলাম আমাদের উচিত ছিল নিজের সামর্থ্য অনুযায়ী তাকে তার মেয়ের বিয়ের ব্যাপারে যথেষ্ট সাহায্য করা, তা না করে নিজের মেয়ের বিয়ের জন্য ঠাকুরের কাছে আশীর্বাদ চাইছি। এটা অতি স্বার্থপরের কাজ। ঠাকুরের নজর তো এড়ানো নয়। তাই তিনি তারই মারফত বুঝিয়ে দিলেন শুধু আনুষ্ঠানিকভাবে সিন্নি মাখলেই হয় না, সত্যনারায়ণের সেবা করা দরকার। মানুষের প্রতি কর্তব্যে ফাঁকি দিয়ে দেবতার সেবা হয় না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরের দিন আবার ঠিক পর থেকে পাঠ করব। নমস্কার।